এই আন্ডা বাচ্চারা আর বড় বাচ্চা, তোমরা কি খাবা ইফতারিতে বলো? আমরা আজকে হালিম আর পোড়া রুটি খাবো। হালিম আর নান রুটি, মানে রোজা রেখে বায়নার শেষ নাই, তাই না? ঠিক আছে না? হালিম না, নান রুটি খাবো। যেহেতু আজকে সবাই হালিম খেতে চেয়েছে, তো চলেন আমিও একটু হালিম রান্না করি, আর আমি হালিম কিভাবে রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। রোজার মাসে স্বাদের ভিন্নতা নিয়ে আসার জন্য অবশ্যই মাঝে মধ্যে হালিম তৈরি করে খান, আর আমিও কত সহজ পদ্ধতিতে হালিম তৈরি করেছি সেটা দেখে নিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এবং পেজ। আর সবাই আমার এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই কিন্তু হালিম তৈরি করতে পারবেন। তো চলুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করছে দেখে নিন। এখানে আমি হালিম মিক্স নিয়ে নিয়েছি, আর হালিমের মধ্যে তো আপনারা জানেনই কি কি ডাল দিতে হয়, পোলাওয়ের চাল। মিক্সডটা যদি আপনারা চান একটা রেসিপি আলাদা, আমি অবশ্যই দেখায় দিব। আর এইভাবে আপনি রোজার আগে যদি ঘরে তৈরি করে রাখেন মিক্সড, তাহলে কিন্তু রোজার মধ্যে ঝামেলা হয় না। আর এখানে আমি পানিটা একটু হালকা ফুটায় নিয়েছি। গরম পানিতে এটা ভেজালে এটা বেশ সুন্দরভাবে নরম হয়ে যায় একটু ভেজে, তো এটা আমি মিশিয়ে নিচ্ছি। এটা আমি প্রায় 30 মিনিট মতো ভিজায়ে এভাবে রেখে দিব, তাহলে কিন্তু এই সাথে যে ডালগুলা থাকে সেইগুলা কিন্তু খুব সুন্দরভাবে খুব দ্রুত গলে যায়। আর আপনি যদি এটা সাথে সাথে দেন তাহলে গলবে না, আবার দলা পেকে যাবে। সেজন্য একটু গরম পানির মধ্যে দিয়ে দ্রুত এটাকে ভালোভাবে মিক্সড করে নেবেন। যতক্ষণ ডালটা ভিজবে ততক্ষণে আমি মাংসটা রেডি করে নেব। আর এই রোজার মাসে আসলে হালিম ছাড়া কিন্তু মনেই হয় না যে রোজার মাস। রোজার মাস আসলে হালিম কিন্তু খেতেই হবে, এরকমই কিন্তু মানে নিয়ম হয়ে আসছে, বিষয়টা এরকম হয়ে গেছে। তো যাই হোক, আসলে মানে রোজার মাসে হালিম তো খাওয়াই চাই। তো তেলের মধ্যে তেলটা একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে। এই পেঁয়াজটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাংস রান্নার জন্য। তো মাংস রান্নার জন্য সেহেতু এটা আমি পুরোপুরি বেরেস্তা করব না, এটা আমি হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব মাংসটা রান্না করার জন্য। আর অবশ্যই তো বেরেস্তা আমাকে করতেই হবে, কারণ মানে হালিমে কিন্তু বেরেস্তা লাগবেই, বেরেস্তা ছাড়া কিন্তু হালিম ভালো লাগে না। রোজার সময় আমি বেশ কয়েক জায়গা থেকে দোকানের হালিম মানে কিনে খেয়েছি, তো ওখানে অনেক জায়গাতেই দেখি বেরেস্তাটা দেয় না, অনেক জায়গায় লেবু দেয় না, অনেক জায়গায় একটু শসা কাঁচামরিচ দিয়ে সামান্য একটু দিয়ে হয়ে যায়। মানে আসলে বাসায় হালিম রান্না করে খাওয়ার যে শান্তি আমি আজ পর্যন্ত কোথাও পাইনি। আচ্ছা, এখানে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটা তেজপাতা, আমি অর্ধেক করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ভাজা মশলা দিব, হালিমের মশলার মধ্যে তো দারচিনি এলাচ এগুলা থাকেই, সেজন্য আমি আসলে এখানে অল্প পরিমাণে দিয়েছি। তো এটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে প্রায়, এবার আমি এক এক করে মশলাগুলা দিয়ে দেবো। এখানে আমি আদা বাটা দিব প্রায় 1.5 চামচ মতো, রসুন বাটাও দিব প্রায় 1.5 চামচ মতো। মাংসর পরিমাণ অনুযায়ী অবশ্যই মশলাগুলা দিতে হবে। আর কাঁচা মশলাগুলো আমি আগে দিব, কারণ এটার যে গন্ধটা থাকে সেটা স্মেলটা যেন চলে যায়। তারপরে জিরা বাটা কিন্তু পরিমাণে অবশ্যই কম দিবেন। এখানে আমি 1 চা চামচেরও কম, 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে দিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে কষায় নিব। এবার আমি এর মধ্যে দিব সামান্য একটু হলুদ, যেহেতু হালিম মশলার মধ্যে কিন্তু আগে থেকে একটু হলুদ দেওয়া থাকে, দেওয়ার প্রয়োজন পড়ে না, তারপরেও সামান্য একটু দিলে কালারটা আর একটু সুন্দর আসে। শুকনো মরিচ গুঁড়াও দিব 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিব 1 চা চামচ। লবণটা আমি এখানে অল্প করেই দিব, কারণ মশলার মধ্যেও কিন্তু একটু লবণ দেওয়া আছে।
এবার এটাকে সুন্দরভাবে কষায় নেব। কষানোর সময় যদি মনে করেন যে সামান্য একটু পানি লাগবে, একটু পানি দিয়ে কষায় নিতে পারেন, কারণ মশলাটা যদি লেগে যায় মানে ধরে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমার মশলাটা কষানো রেডি। এখান থেকে মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার আমি মাংসটা দিয়ে দিব। এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কাপেরও একটু বেশি। মাংসটা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে নিলে কি হয়, খাওয়ার সময় বেশ মাংসটা মানে প্রতিটা বাইটেই মুখের মধ্যে পড়ে। আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা পছন্দ মতো মাংস সাইজগুলো করে নিতে পারেন। আচ্ছা, মাংস আমি মশলার সাথে মাখানোর পরে এইবার আমি যে হালিম মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। এখানে প্রায় 2 টেবিল চামচ মতো আছে, এটা আমি দিয়ে দিব। এই সময় দেওয়ার কারণ হচ্ছে এখন যেই মাংসটা আমি কষায় নিব সেটার সাথে হালিমের এই মশলাটার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আর আগে আমি যখন মশলাটা কষালাম তখন দিলে যে এই কাঁচা মশলার ফ্লেভারটা মানে এর সাথে মিশে যেত, সেই জন্য আমি কাঁচা মশলার ফ্লেভারটা যেন এর সাথে না যায়। কাঁচা একটা ফ্লেভার কিন্তু মানে স্মেলটা কিন্তু ভালো লাগে না, সেই জন্য কাঁচা স্মেলটা আগে আমি একটু কষায় নিয়ে তারপরে আমি এইটা, যেহেতু এই মশলাটা ভাজা, সেই জন্য এই মশলাটা আমি মাংসর সাথে এখন কষায় নেব। মাংসটা কষানোর সময় আমি এই পর্যায়ে ঠিক ভাজা জিরা গুঁড়াটা আমি দিয়ে দেব। ভাজা জিরা গুঁড়া, তারপরে এখানে দারচিনি, জয়ফল, তারপরে এলাচ, এইগুলো দিয়ে আমি একটা ভাজা মশলা করে রাখি। এই মশলাটা আমি সব রান্নাতেই মোটামুটি ব্যবহার করি, আমার কাছে খুব ভালো লাগে ফ্লেভারটা। তো মাংসটা এভাবে ছোট পিস করে নিলে কিন্তু সিদ্ধ হতেও সময় লাগে না। আর এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মাংসটা আমি সুন্দর করে রান্না করে নিব। মাংসটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দরভাবে তেলটা বের হয়েছে। আর এই মাংসটা কষানোর সময় এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, মানে মনেই হচ্ছিল যে আসলে রোজার মাসে হালিম খাচ্ছি। হ্যাঁ, তো এই মাংসটা আমি এবার একটু সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। তারপরে মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো ডালটা পরে দিব। তো আগে আমি মাংসটা একটু সিদ্ধ করে নিই। এই যে মাংসটা আমি পানি দিয়ে দিয়েছি, এবার এটা ঢেকে মাংসটা সিদ্ধ হোক। এবার খুলে দেখি ঢাকনাটা যে আমার মাংস রান্না কেমন হয়েছে। আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে 1 কাপ পানির মধ্যে আমি যে ডালটা হালিম যে মিক্সড মানে গুলায় রেখেছিলাম, ভিজায় রেখেছিলাম, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। আর এটা দেওয়ার পরে কিন্তু আমাদের আসল কাজ, অনবরত ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু এটা লেগে যাবে। যেহেতু এর মধ্যে ডাল থাকে অনেক রকমের, সেহেতু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তো এইবার আমি এখানে দিয়ে দেব হচ্ছে পানি গরম করে রেখেছি, পরিমাণ মতো একটু গরম পানি। যেহেতু ডালটা সিদ্ধ হতেও কিন্তু পানি লাগবে। তো মোটামুটি আমার এরকম পানি, এই পরিমাণে পানি দিলেই কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আপনারাও গরম পানি ব্যবহার করবেন এখানে। তো এবার ডালটা আস্তে আস্তে সিদ্ধ হোক। আর এখানে আমি পেরেস্তা করে নিচ্ছি হালিমের উপরে দিয়ে খাওয়ার জন্য। রান্নাটা যখন প্রায় অলমোস্ট কমপ্লিট, সেই মুহূর্তে আমি এই পর্যায়ে কিছু বেরেস্তা ভাজা আমি দিয়ে দিব। আর এই বেরেস্তাটা দেওয়ার জন্য কিন্তু হালিমটা অনেক বেশি টেস্ট হবে। আর খাওয়ার আগ দিয়ে আমি যখন সার্ভ করব তখন তো অবশ্যই বেরেস্তা দিয়ে সার্ভ করব।
তবে এই নামানোর আগ দিয়ে বেরেস্তাটা দিয়ে দেখবেন, হালিমটার টেস্ট কিন্তু আরও অনেক বেশি বাড়ায় দিবে। আমার হালিম রান্না একদম রেডি। আর হালিমের থিকনেসটাও অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। কেউ একটু ঘন বেশি পছন্দ করে, কেউ একটু পাতলা পছন্দ করে। তো আমার যেরকম পছন্দ আমি সেই পরিমাণেই থিকনেসটা আমি রেখে দিয়েছি। আর এখানে হালিমটা আমি সার্ভিংয়ের আগে বেরেস্তা, শসা, আদা কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর অনেকে হয়তো বা কাঁচা পেঁয়াজটা খেতে চান, সেজন্য আমি এখানে রেখে দিয়েছি। তো আমি এবার হালিমটা একটু ডেকোরেশন করে নিব সার্ভিংয়ের জন্য। একটু আদা কুচি। আর এই স্বাদটাও কিন্তু একদমই নিজের মানে স্বাদের উপর ডিপেন্ড করে, যে পরিমাণে বেশি খেতে পছন্দ করবেন সেই পরিমাণে নিয়ে নেবেন। এরপরে দেবো একটু বেরেস্তা। আর মেন জিনিসই তো হচ্ছে বেরেস্তা। হালিমে বেরেস্তা না হলে তো মনেই হয় না যে হালিম খাচ্ছি। এরপরে দিব একটু কাঁচামরিচ, সামান্য একটু কাঁচা পেঁয়াজ, শুধুমাত্র এটা ডেকোরেশনটা দেখতে সুন্দর লাগার জন্য। আমার হালিম একদম রেডি। আর এই হালিমটা যদি আপনি রোজাতে তৈরি করে খান তাহলে এর মধ্যে কিন্তু অনেক প্রোটিন আপনি পেয়ে যাবেন। ডাক্তাররা কিন্তু সাজেস্ট করে যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য হালিমটা খাওয়ার জন্য। তো আর আমরা তো অবশ্যই স্বাদের জন্য, মজার জন্য খাই, হেলদিও অবশ্যই হেলদি, যেহেতু এখানে সব রকমের ডাল থাকে, মাংস থাকে, এটা তো অনেক হেলদি একটা খাবার। আমার হালিম রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানায় দিবেন। হ্যাঁ, হালিম রান্না করাটা কিন্তু অনেক সহজ, কিন্তু এর ইনগ্রেডিয়েন্টসগুলো জোগাড় করাটা অনেক বেশি কঠিন। আর এটা কিন্তু আপনারা রোজার আগে থেকে যদি করে রাখেন তাহলে কিন্তু রোজাই করতে অনেক বেশি সুবিধা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।